1998 সালের কথা। ভারত তখন সদ্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে তারা আর পিছিয়ে নেই। তবে এই সাহসী সিদ্ধান্তের পরপরই আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলি ভারতের ওপর স্যাংশন চাপিয়ে দেয়। ভারত তখন একাই লড়াই করছিল, কিন্তু সেই মুহূর্তে এক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছিল, সেটি হলো রাশিয়া। আর আজ 2025 সালেই একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই সালের অ্যারো ইন্ডিয়া এয়ার শোতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে। যদিও এখনও সাধারণ জনগণদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তবে অফিসিয়াল এন্ট্রি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আর তাতেই একের পর এক আধুনিক অস্ত্র সামনে আসছে। ভারতের জন্য মিলছে একাধিক বিশাল অফার। যেমন রাশিয়া তার Su-57 স্টেলথ ফাইটার ভারতের সামনে উপস্থাপন করেছে, আর আমেরিকা F-35 ফাইটার জেট এবং B-1 ল্যান্সার বম্বার প্রদর্শন করছে। কিন্তু এবার রাশিয়া ভারতের জন্য এমন একটি স্ট্র্যাটেজিক অফার দিয়েছে যা দেখে শুধু ভারত নয়, পুরো বিশ্বের চোখ খুলে গেছে। আসলে রিসেন্টলি রাশিয়া তাদের প্রোডাক্ট 177S নামের একটি 5th জেনারেশনের স্টেলথ ইঞ্জিন তৈরি করেছে এবং সেটি অবিশ্বাস্যভাবে খুবই শক্তিশালী। কতটা শক্তিশালী তাহলে শুনুন। এই ইঞ্জিনের পাওয়ার প্রায় 142 কিলো নিউটন, যা বর্তমানের বেশিরভাগ ফাইটার জেটের তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ রাফাল, আমেরিকার F-35, এমনকি রাশিয়ার Su-57 এইসব ফাইটার জেটের ইঞ্জিন সাধারণত 100 থেকে 120 কিলো নিউটনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অনেক ক্ষেত্রে সর্বোচ্চ 125 কিলো নিউটন তাদের লিমিট হয়। কিন্তু রাশিয়ার এই নতুন প্রোডাক্ট 177S এই ইঞ্জিনটি 142 কিলো নিউটনের শক্তি উৎপন্ন করতে পারে, যেটি অত্যন্ত পাওয়ারফুল। এটি শুধুমাত্র পাওয়ারফুলই নয়, বরং এটি একটি স্টেলথ ইঞ্জিন, যার ফলে এর আকার তুলনামূলকভাবে ছোট হয় এবং এটি সহজেই স্টেলথ শেলের মধ্যে ফিট হয়ে যায়। এর মানে হলো এটি এমন কোনো স্টেলথ ফাইটার জেটে যোগ করা যাবে যা এনিমি র্যাডার শনাক্ত করতে পারবে না। এখন সবথেকে মজার ব্যাপার কি জানেন? সাধারণত স্টেলথ ফাইটার জেটের ইঞ্জিনের সার্ভিস লাইফ খুবই কম হয়। অধিকাংশ স্টেলথ ইঞ্জিনের সার্ভিস লাইফ 3000 থেকে 4000 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশেষ করে রাশিয়ার পুরনো ফাইটার জেটের ইঞ্জিনগুলি 2500 ঘন্টার মধ্যেই অকেজো হয়ে যায়। কিন্তু নতুন প্রোডাক্ট 177S ইঞ্জিন 6000 ঘন্টারও বেশি সার্ভিস লাইফ দিতে সক্ষম। অর্থাৎ এটি 6000 ঘন্টা টানা উঠতে পারবে এবং তারপরেই এর মেনটেনেন্স করতে হবে। দেখুন, একটি জিনিস আপনাদের জানতে হবে যে স্টেলথ ফাইটার যেগুলি হয় সেই সব জেটের একটি বড় সমস্যা রয়েছে। সেটি হচ্ছে অপারেশনাল চার্জ, অর্থাৎ মেনটেনেন্স খরচ। এখানেই এদের সব থেকে বড় সমস্যা। স্টেলথ ফাইটার জেটের পরিচালনার খরচ সাধারণত ফাইটার জেটের তুলনায় 6 গুণ বেশি। উদাহরণস্বরূপ 4th বা 4.5 জেনারেশনের ফাইটার জেট, যেমন ফ্রান্সের রাফালে, ভারতের তেজাস, আমেরিকার FA-18 সুপার হর্নেট আর রাশিয়ার সুকোই Su-30, এসব বিমানের চালানোর খরচ প্রতি ঘন্টায় 6 থেকে 8 লাখ টাকা হয়। কিন্তু স্টেলথ ফাইটার যেমন আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57, এসব চালানোর খরচ প্রতি ঘন্টায় 50 লাখ টাকারও বেশি হয়। এত বেশি খরচের কারণ কি? আসলে দুটি প্রধান কারণের জন্য এর খরচ এতটা বেড়ে যায়। প্রথমে হলো ইঞ্জিনের মেনটেনেন্স। স্টেলথ ফাইটারের ইঞ্জিন অত্যন্ত জটিল, যার রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। তারপর হচ্ছে স্টেলথ কোটিং। এই বিমানের গায়ে থাকা বিশেষ র্যাডার বিচ্ছিন্ন কোটিং বারবার পুনরায় লাগাতে হয়, যা বিশাল ব্যয় সৃষ্টি করে। এই কারণেই স্টেলথ ফাইটার কিনতে সহজ, কিন্তু মেনটেনেন্স করা অত্যন্ত কঠিন। আর বড় বড় দেশগুলিও এর মেনটেনেন্স করতে হিমশিম খায়। এখন দেখুন, রাশিয়ার এই নতুন প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট 177S ইঞ্জিন খেলা কিন্তু বদলে দিতে পারে। এটি নতুন ইঞ্জিন স্টেলথ ফাইটারের ব্যয় অনেকটা কমিয়ে আনতে পারে। এটি এতটাই কার্যকরী যে রাশিয়া ভারতকে এটি তার সুপার সুখোই আপগ্রেড প্রোগ্রামের জন্য অফার দিয়েছে। ভারত বর্তমানে Su-30 MKI ফাইটার জেট ব্যবহার করছে, যেটি 25 বছরের পুরনো। ভারত এখন এই বিমানগুলি আপগ্রেড করতে চায় এবং এতে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে। ভারত এখানে চাইছে নতুন ইঞ্জিন লাগাতে। রাশিয়া বলছে এই 177S ইঞ্জিন সংযুক্ত করলে Su-30 MKI আরও শক্তিশালী হয়ে যাবে। আর আপগ্রেডের অংশ হিসেবে রাশিয়া নতুন অস্ত্র এবং উন্নত ককপিটেরও ব্যবস্থা করে দেবে। আর নতুন ইঞ্জিন ব্যবহার করলে সুকোই 30 MKI এর র্যাডার ক্রস সেকশন অর্থাৎ RCS কমবে, অর্থাৎ এটি র্যাডারে কম ধরা পড়বে। আর হিট সিকিং মিসাইলের বিরুদ্ধে এটি আরও শক্তিশালী হবে। নতুন প্রযুক্তির ফলে এনিমির হিট সিকিং মিসাইল সহজে এটিকে টার্গেট করতে পারবে না। এখন ভারতের জন্য সুপার সুকোই কতটা গুরুত্বপূর্ণ? ভারতের বিমান বাহিনী বর্তমানে 260টিরও বেশি Su-30 MKI পরিচালনা করে, যা ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড। যদি এখন নতুন আপগ্রেড করা হয়, তাহলে ভারতীয় বায়ুসেনা আগামী 20 থেকে 25 বছর ধরে আধিপত্য বজায় রাখতে পারবে। আর এখানেই শেষ নয়। যদি ভারত এই নতুন প্রোডাক্ট 177S ইঞ্জিনকে পারফেক্ট মনে করে এবং এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে ভারত এটিকে ভবিষ্যতের অ্যামকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট ফাইটার জেটেও ব্যবহার করতে পারে।
প্রোডাক্ট 177S স্টেলথ ইঞ্জিন ছাড়াও রাশিয়ার কাছ থেকে LM ইঞ্জিন নামেরও একটি অপশন রয়েছে ভারতের কাছে। LM ইঞ্জিন স্টেলথ নয়, তবে এটি ভারতের HL কোম্পানির তৈরি করা একটি ইঞ্জিনের সঙ্গে অনেকটা মিল রাখে। এর অর্থ আপনারা বুঝতেই পারছেন যে ভারত LM1 এবং প্রোডাক্ট 177S ইঞ্জিনের বেশিরভাগ পার্ট শেয়ার করতে পারবে এবং এটি ভারতের মাটিতেই তৈরি করা সম্ভব হবে। এই কারণেই রাশিয়া ভারতকে অফার দিয়েছে যাতে ভবিষ্যতে ভারত নিজেই এই ইঞ্জিন নির্মাণ করতে পারে। এখন একটি বড় প্রশ্ন যে অ্যামকার জন্য ভারত কি প্রোডাক্ট 177S কে বেছে নেবে? এই ইঞ্জিন কি অ্যামকার জন্য বিবেচিত হবে? দেখুন, ভারত ইতিমধ্যেই অ্যামকার জন্য আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যেখানে GEF414 ইঞ্জিন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বিশ্বস্ত এবং দীর্ঘদিন ধরে বহু যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে। ভারতের ডিফেন্স বিশেষজ্ঞরাও মনে করছেন যে এটি আরও নির্ভরযোগ্য এবং প্রমাণিত একটি প্রযুক্তি। তবে যদি প্রোডাক্ট 177S ইঞ্জিন সুপার সুখোই আপগ্রেডে সফলভাবে কাজ করে, তাহলে ভবিষ্যতে অ্যামকাতে এটি ব্যবহার করার বিষয়ে ভারত পুনর্বিবেচনা করতে পারে। দেখুন, রাশিয়ার এই নতুন প্রোডাক্ট 177S ইঞ্জিন ভারতকে একটি নতুন সামরিক শক্তি দিতে কিন্তু পারে। এটিও শুধু সুপার সুখোই নয়, ভবিষ্যতে অ্যামকার জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোন ইঞ্জিন দীর্ঘমেয়াদে কার্যকর এবং নির্ভরযোগ্য হবে তাতে খেয়াল রাখা। ভারতের সামনে এখন একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অপেক্ষা করছে। ডিফেন্স এবং টেকনোলজির এই নতুন দৌড়ে কোন পথ বেছে নেওয়া হবে তা নির্ধারণ করবে ভারতের আকাশে আধিপত্য কায়েম রাখার ভবিষ্যৎ। যুদ্ধক্ষেত্রে মডার্ন টেকনিক এবং শক্তিশালী হওয়ার দৌড়ে ভারত কি এক নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি সাবধানী পদক্ষেপ নিয়ে পরীক্ষিত পথেই এগিয়ে যাবে? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।